আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সালে আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এসএ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? অপশন কতে নীল নদ। তো নীল নদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী, যেটি 11টি দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। অপশন খতে আছে আমাজন। আমাজন হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী এবং প্রশস্ততম নদী, যেটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। তাহলে পৃথিবীর প্রশস্ততম নদী হচ্ছে আমাজন, খ নম্বর আমাজন। অন্যদিকে মিসিসিপি হচ্ছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী এবং টেমস হচ্ছে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম নদী এবং লন্ডন শহর এই টেমস নদীর তীরে অবস্থিত। তাহলে পৃথিবীর প্রশস্ততম নদী হলো আমাজন নদী, খ নম্বর। জঙ্গমের সমর্থক শব্দ কোনটি? জঙ্গম একটি বিশেষণ পদ যার অর্থ হচ্ছে গতিশীল। তাহলে জঙ্গমের সমর্থক শব্দ হবে গতিশীল, ক নম্বর গতিশীল। কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? অপশন কতে আছে ছাগলে কিনা খায়। এখানে ছাগলে শব্দটি হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। অপশন খতে আছে টাকায় টাকা আনে। এটা হচ্ছে টাকায় শব্দটি হচ্ছে করণকারকে সপ্তমী বিভক্তি। অপশন গতে আছে আরেফ বই পড়ে। এখানে আরেফ হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। তাহলে অ্যান্সার হবে গ নম্বর আরেফ বই পড়ে। এবং অপশন ঘতে আছে ডাক্তার ডাকো। এখানে ডাক্তারটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। তাহলে কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে গ নম্বর আরেফ বই পড়ে। একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার এবং আয়তের প্রস্থ 4 সেন্টিমিটার হলে আয়তের পরিসীমা কত? তো এখানে একটি বর্গের ক্ষেত্রফল এবং একটি আয়তের ক্ষেত্রফল সমান বলা হয়েছে। আমরা যদি এরকম একটি বর্গ অঙ্কন করি, এটা একটি বর্গ এবং এটি একটি আয়ত। এই বর্গ এবং এই আয়ত এই দুটোর ক্ষেত্রফল সমান। আর যে তথ্যগুলো দেওয়া আছে তার ভিতরে বলা আছে বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার। এই যে বর্গটি, এই বর্গের পরিসীমা হলো 24 সেন্টিমিটার এবং আয়তের প্রস্থ দেওয়া আছে 4 সেন্টিমিটার। এই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আয়তের পরিসীমা কত? এই আয়তের পরিসীমা কত? তো আমরা এখানে বর্গের যেহেতু পরিসীমা দেওয়া আছে 24, আমরা জানি বর্গের পরিসীমা হচ্ছে 4a। তাহলে 4a সমান হলো 24। তার মানে a সমান হবে হলো 24/4 মানে 6। এক বাহু, বর্গের এক বাহু হবে 6। তাহলে বর্গের ক্ষেত্রফল হবে 36। তাহলে বর্গের ক্ষেত্রফল যদি 36 হয়, এখানে দেখতে পাচ্ছি বর্গের ক্ষেত্রফল এবং আয়তের ক্ষেত্রফল সমান। তাহলে বর্গের যদি 36 হয়, আয়তের ক্ষেত্রফল 36 হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 36, প্রস্থ হচ্ছে 4। তাহলে 4 দিয়ে যদি 36কে ভাগ করি, 4 9 36, তাহলে 9 হবে হচ্ছে আয়তের দৈর্ঘ্য। তো আয়তের পরিসীমা বের করতে হবে। পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে দিয়ে 2 দিয়ে গুণ করে দেব। 9 এবং 4 যোগ করলে পাবো 13। 13কে 2 দিয়ে গুণ করলে পাবো 26। তার মানে এই আয়তক্ষেত্রের পরিসীমা হবে 26। ক নম্বর 26 অ্যান্সার। কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? অ্যালুমিনিয়াম, পারদ, কপার, সোডিয়াম। পারদ বা মার্কারি, যার রাসায়নিক প্রতীক হচ্ছে Hg। সাধারণ তাপমাত্রায় তরল থাকে হচ্ছে পারদ। 6 নম্বর প্রশ্ন, ব্যারোমিটার আবিষ্কার করেন কে? এডিসন, গ্যালিলিও, টরিসেলি, জর্জ কেলি। ইতালীয় পদার্থবিদ ও গণিতবিদ ইভেঞ্জেলিস্তা টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেন। তাহলে এখানে হবে টরিসেলি, গ নম্বর টরিসেলি। একটি বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে যায়। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? তো আমরা একটা বাঁশ কল্পনা করতে পারি, যেটার হচ্ছে উচ্চতা হচ্ছে 13 মিটার। তো এইরকম করে এইটুকু হলো 1, তারপরে হলো 2, তারপরে 3, এগুলো মিটার ধরলাম। এইভাবে যদি আমরা চিন্তা করি, এটা টোটাল হচ্ছে 13 মিটার। তো বলা হচ্ছে 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে। তাহলে বানর প্রথম সেকেন্ডে 3 মিটার উঠবে। তার মানে 1 সেকেন্ডে বানরটি 3 মিটার উঠলো, এখানে আসলো, এবং পরবর্তী 1 সেকেন্ডে 1 মিটার নেমে আসে। তাহলে পরবর্তী 1 সেকেন্ডে বানরটি এখানে নেমে আসবে। তার মানে বানরটির অবস্থান হবে হলো এই জায়গায়। অর্থাৎ 2 সেকেন্ডে 1 সেকেন্ড, প্রথম 1 সেকেন্ডে 3 মিটার উঠেছে এবং পরবর্তী 1 সেকেন্ডে 1 মিটার নিচে নামছে। তাহলে বানরটির বর্তমান অবস্থান হচ্ছে হলো এই জায়গায় এবং সময় লাগছে এইটুকুতে আসতে তার 2 সেকেন্ড।
তাহলে বানরটি 2 সেকেন্ডে 2 মিটার বাসে উঠেছে। তো আমার টোটাল বাস হচ্ছে 13 মিটার। তো এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু বানরটি শেষবার যখন এই বাসের মাথায় উঠবে তখন কিন্তু আর সে নামবে না, কারণ সে তার লক্ষ্যে পৌঁছে গেছে। এক্ষেত্রে আমরা বানরটি প্রথম লাফে যতটুকু যাবে সেইটুকু আমরা এখান থেকে বাদ দেব। অর্থাৎ আমরা যদি চিন্তা করি এইটুকু 3, তাহলে 13 থেকে 3 বাদ দিলে 10, এইটুকু হলো 10। আর এই 10 থেকে 13 এটা এক লাফে সে এখানে যাবে, তারপরে আর সে নিচে নামবে না। তার মানে এই 1 থেকে 10 মিটার পর্যন্ত বানরটি ওঠানামা করতে করতে যাবে। আর ওঠানামা করার হারটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো 2 সেকেন্ডে সে বানরটি 2 মিটার যাবে। তাহলে 2 সেকেন্ডে যদি 2 মিটার যায় তাহলে আমরা বলতে পারি 2 মিটার যাবে হচ্ছে 2 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে হলো 2/2, তাহলে 10 মিটার যাবে হচ্ছে গুণন 10। 10 সেকেন্ডে সে 10 মিটার পর্যন্ত বাসে উঠতে পারবে। এবং পরবর্তীতে 1 সেকেন্ড, এই যে এখানে 1 সেকেন্ডে সে লাফ দিয়ে উঠবে আর নামবে না। তাহলে টোটাল 10 এবং 11, অর্থাৎ 11 সেকেন্ডে এই বাঁশের চূড়ায় বানরটি পৌঁছাবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 11 সেকেন্ড। গ নম্বর 11 সেকেন্ড। কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ নয়? তো দ্বিবীজপত্রী উদ্ভিদ আমরা জানি যে সকল সপুষ্পক উদ্ভিদের বীজপত্র দুটি থাকে তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো এখানে আম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ যার বীজপত্র দুটি, তাহলে আম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ নয় বের করতে হবে, তাহলে আম দ্বিবীজপত্রী। খ নম্বর ধান আছে, ধান দ্বিবীজপত্রী নয়, ধান হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, তাহলে এটাই হবে অ্যান্সার। খ হচ্ছে দ্বিবীজপত্রী নয়, এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। অন্যদিকে গ এটাও দ্বিবীজপত্রী এবং ঘ কাঁঠাল এটাও দ্বিবীজপত্রী, তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ নয় তথা একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ধান। কোনটি শুদ্ধ বানান? দধিচি শব্দটি শুদ্ধ বানান হচ্ছে অপশন গতে দ ধয়ে দীর্ঘই চয়ে রস্যই, দধিচি। তো দধিচি শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ, হিন্দু ধর্মে একজন ঋষির নাম হচ্ছে দধিচি। তো এখানে অ্যান্সার হবে গ নম্বর দধিচি। 1 কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করে 1 ডজন কমলা 36 টাকায় বিক্রয় করা হলো, শতকরা কত লাভ হলো? তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করে 1 ডজন অর্থাৎ 12টি কমলা 36 টাকায় বিক্রি করা হয়েছে। তো আমাদের লাভ লস বের করতে হবে। তো লাভ লস বের করার জন্য আমরা এখানে যেহেতু 20টি কমলা, এখানে হলো 12টি কমলা, তাহলে আমরা যতগুলো কিনবো ততগুলোই আমরা বিক্রি করব, তাহলে আমরা লাভ লসটা বের করতে পারবো। তাহলে এখানে যেহেতু 12টি বিক্রয় করা হয়েছে তাহলে আমরা এখানে 12টির ক্রয় মূল্য বের করে নেব। তাহলে 20টির ক্রয় মূল্য যদি 50 টাকা হয় তাহলে 20টির ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য হবে 50/20, তাহলে 12টির ক্রয় মূল্য হবে এখানে 12 গুণ হয়ে যাবে, এই শূন্য কেটে যাবে, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হবে, তাহলে 5 6 30 টাকা। তো 30 টাকা হচ্ছে 12টি কমলার ক্রয় মূল্য। ক্রয় মূল্য পাইলাম 12টি কমলার, এবং 12টি কমলা অর্থাৎ 1 ডজন কমলা বিক্রয় মূল্য ছিল 36 টাকা, তাহলে 36 বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভ পাবো, লাভ হচ্ছে 6 টাকা। শতকরা লাভ কত হলো? আমরা জানি লাভ লস যাই হোক ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 12টি কমলার ক্রয় মূল্য ছিল 30 টাকা, তাহলে এখানে আমরা লিখব 30 টাকা, লাভ হয়েছে 6 টাকা। শতকরা বের করার জন্য আমরা এখানে 100 দিয়ে গুণ করে দেব, উপরে শূন্য নিচে শূন্য কেটে যাবে, 3 দিয়ে আমরা 6কে ভাগ করলে 3 দুগুণে 6, 2 এবং 0 হচ্ছে 20, অর্থাৎ 20% লাভ হবে, শতকরা 20% লাভ। ঘ নম্বর 20%। উত্তমশা অন্তরীপ কোন দেশে অবস্থিত? দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আফ্রিকা। উত্তমশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ যেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এবং আটলান্টিক মহাসাগরের তীরেই উপদ্বীপটি অবস্থিত। উত্তমশা অন্তরীপটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত, দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা। 12 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? বাতাসে শব্দের গতি সবচেয়ে কম, লোহায় শব্দের গতি সবচেয়ে বেশি, লোহা বা কঠিন পদার্থে শব্দের গতি সবচেয়ে বেশি, পানিতে হচ্ছে বাতাসের চেয়ে শব্দের গতি কিছুটা বেশি, এবং শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না। তাহলে শব্দের গতি সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যম বা লোহায়। পচা ডিমের গন্ধের জন্য দায়ী ইথেন, হাইড্রোজেন সালফাইড, মিথেন, হিলিয়াম। হাইড্রোজেন সালফাইড H2S, এই হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধের জন্য দায়ী। তাহলে অ্যান্সার হবে খ নম্বর হাইড্রোজেন সালফাইড। তিমির শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, কালো, রাত্রি। তাহলে এখানে কালো হচ্ছে সমর্থক শব্দ হতে পারে,
অন্ধকারও সমর্থক শব্দ, রাত্রিও হচ্ছে সমর্থক শব্দ, আলো হচ্ছে বিপরীতার্থক শব্দ। তার মানে তিমির শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে আলো, ঘ নম্বর আলো। কোনটি শুদ্ধ বানান? নির্নিমেষ, এটি হচ্ছে খ নম্বর অ্যান্সার হবে। দন্ত নয়ের রস্যই, দন্ত নয়ের রেফ, রস্যই, ময়েকার, মূর্ধন্য স। নির্নিমেষ, যার অর্থ হচ্ছে পলকহীন বা অপলক, এবং এটি একটি বিশেষণবাচক শব্দ। তাহলে নির্নিমেষ, খ নম্বর। যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী? অপশন কতে আছে ডোভার প্রণালী, এটি হবে সঠিক অ্যান্সার, যেটি হচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্সকে পৃথক করেছে। অ্যান্সার হবে ক নম্বর ডোভার প্রণালী। অন্যদিকে অপশন খতে আছে পক প্রণালী, যেটি পৃথক করেছে ভারত এবং শ্রীলঙ্কাকে। বেরিং প্রণালী পৃথক করেছে এশিয়া এবং আমেরিকাকে, এবং জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে, এবং দেশ হিসেবে হচ্ছে মরক্কো এবং স্পেনকে। তাহলে এখানে যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে হচ্ছে ডোভার প্রণালী, ক নম্বর। 0, 3, 8, 15 ধারাটির অষ্টম পদ কত? তো এখানে পদগুলো দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো এই ধারাটি হয়েছে 1 স্কোয়ার মাইনাস 1, তার মানে 1 থেকে 1 বাদ দিলে 0 হবে। তারপরে 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 1, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3 হবে। এইভাবে আমরা যদি 3 স্কোয়ার মাইনাস 1, তার মানে 9 থেকে 1 গেলে 8 হবে। তো ধারাটি এভাবেই হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো প্রথম পদ, মানে 1 বর্গ, তার থেকে 1 বাদ। দ্বিতীয় পদ হচ্ছে 2 বর্গ, 1 বাদ। তৃতীয় পদ হচ্ছে 3 বর্গ থেকে 1 বিয়োগ করলে পাওয়া যাবে। তাহলে অষ্টম পদ, তাহলে এইভাবে আমরা অষ্টম পদ মানে 8 বর্গ থেকে আমরা 1 বাদ দেব। তাহলে 8 বর্গ হলো 8 8 64 মাইনাস 1 সমান সমান 63। তাহলে ধারাটির অষ্টম পদ হবে 63, ক নম্বর 63। 18 নম্বর প্রশ্ন, উপকথা কোন সমাস? উপকথার ব্যাসবাক্য হচ্ছে কথার সদৃশ, তো এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, ক নম্বর অব্যয়ীভাব সমাস। আনন্দ এর সমর্থক শব্দ নয় কোনটি? এখানে আনন্দের সমর্থক শব্দ হচ্ছে উচ্ছ্বাস, এটা সমর্থক শব্দ। উল্লাসও সমর্থক শব্দ। গ নম্বর স্ফুরণ, এটাও সমর্থক শব্দ। অপশন ঘতে আসে শ্রান্তি, শ্রান্তি শব্দের অর্থ হচ্ছে ক্লান্তি বা অবসাদ, তাহলে এটা হচ্ছে সমর্থক শব্দ নয়। তাহলে আনন্দের সমর্থক শব্দ নয় হবে শ্রান্তি, ঘ নম্বর। অপয়া শব্দটি কোন সমাস? অপয়া শব্দটির ব্যাসবাক্য হচ্ছে ন অর্থাৎ নাই, পায়া বা স্থান যার, তো এই শব্দটি হচ্ছে নয় বহুব্রীহি সমাস। তাহলে অপয়া শব্দটি হবে নয় বহুব্রীহি বা বহুব্রীহি সমাস, গ নম্বর। ভোজন করার ইচ্ছা এক কথায় প্রকাশ কি হবে? পেটুক, ভোজন বিলাসী, বুভুক্ষা, খাদক, এটা হবে বুভুক্ষা। ভোজন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হলো বুভুক্ষা। সমুদ্র শব্দের সমর্থক শব্দ কোনটি? অপশন কতে আছে অনিল, অনিল শব্দের অর্থ বাতাস। জলধর শব্দের অর্থ হচ্ছে মেঘ। পাথার শব্দের অর্থ সমুদ্র, তাহলে সমুদ্রের সমর্থক শব্দ হবে পাথার, গ নম্বর। অন্যদিকে ঘতে আছে মাতঙ্গ, মাতঙ্গ শব্দের অর্থ হলো হাতি, তাহলে সমুদ্র শব্দের সমর্থক শব্দ পাথার, গ নম্বর। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল। রংপুর অঞ্চলের গান হচ্ছে ভাওয়াইয়া, এবং দিনাজপুর অঞ্চলের গানও ভাওয়াইয়া অনেক সময় দেয়া থাকে। তবে এখানে আমরা রংপুর এবং দিনাজপুর যদি থাকে তাহলে আমরা রংপুর অ্যান্সার দেবো, সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হবে রংপুর। অন্যদিকে ময়মনসিংহ অঞ্চলের গান হচ্ছে ভাটিয়ালি। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কয়টি সাবসেক্টরে ভাগ করা হয়েছিল? মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয় এবং 64টি সাবসেক্টরে ভাগ করা হয়। তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর 64টি। একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করেন। মোট 280 টাকা লাভ হলে জিনিসটির ক্রয় মূল্য কত? তো এটা আমরা ক্রয় মূল্য ধরবো 100 টাকা। তো 35% লাভ মানে হচ্ছে সে বিক্রি করছে হলো 135 টাকায়। তার মানে লাভ হচ্ছে হলো 100 থেকে কিনে যদি 135 টাকা বিক্রি করা হয় তাহলে লাভ হবে 35 টাকা। তাহলে 35 টাকা যদি লাভ হয় তাহলে আমার ক্রয় মূল্য ছিল হচ্ছে 100 টাকা। তাহলে 35-এ ক্রয় মূল্য ছিল 100, তো এখানে 1 টাকায় হবে হচ্ছে 100 ভাগ 35। তাহলে 280 টাকা যদি আমার লাভ হয় তাহলে এখানে 280 গুণ হয়ে যাবে। এটা যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে যদি 100-কে ভাগ করি 5 20-এ 100। এখন আমরা 7 দিয়ে যদি 28-কে ভাগ করি 4 7 28, এই শূন্য চলে যাবে। 40 এবং 20 যদি গুণ করি 800 টাকা, তাহলে অ্যান্সার হবে খ নম্বর 800 টাকা।
26 নম্বর প্রশ্ন, যদি 15টি বলদ 10 দিনে 12 বিঘা জমি চাষ করতে পারে, তবে 9টি বলদ কত দিনে 18 বিঘা জমি চাষ করতে পারবে? তো এখানে আমাদের দেখতে হবে কি বের করতে হবে, যেহেতু বলছে যে কত দিনে, দিন বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হলো 15টি, তাহলে 15টি বলদ আমরা এইভাবে যদি লিখি, 15টি বলদ 12 বিঘা জমি চাষ করে, 12 এটা হলো বিঘা, জমি চাষ করে হলো 10 দিনে। এভাবে আমরা সাজিয়ে লিখবো, কারণ আমরা জানি যে যেটা বের করতে হবে সেটা ডান পাশে রাখতে হয়। ঐকিকের নিয়ম অনুযায়ী এখানে 1 লিখি। 15টি বলদ যদি 10 বিঘা জমি 10 দিনে চাষ করে, তাহলে একটি গাভী ওই 12 বিঘা জমি চাষ করতে তার সময় বেশি লাগবে। সময় বেশি লাগলে হচ্ছে আমরা এখানে গুণ করে দেব, তাহলে বেশি হলে গুণ হয় 10 গুণন 15। আবার এখানে 12 বিঘা জমি চাষ করে 10 দিনে, সেখানে যদি 1 বিঘা জমি চাষ করে তাহলে সময়টা কম লাগবে, কম হলে ভাগ হয়, তাহলে এই 12 এসে ভাগ হয়ে যাবে। তো এখানে 9টি বলদ বলা আছে, তার মানে এখানে হবে এবার 9টি। তো একটি বলদ যদি 1 বিঘা জমি চাষ করে এত দিনে, তাহলে 9টি বলদ দিয়ে যদি আমি কাজটা করি তাহলে আমার সময়টা অবশ্যই কম লাগবে, আর কম হলে কি হবে, ভাগ হবে। তাহলে 10 গুণন 15, নিচে হচ্ছে 12 গুণন 9। আবার এখানে 1 বিঘা জমি চাষ করতে এতদিন লাগে, তাহলে 18 বিঘা জমি চাষ করতে আমার সময়টা আরো বেশি লাগবে। তাহলে এখানে 18 যখন দেবো, এখানে আমরা গুণ করে দেবো, বেশি হওয়ার জন্য গুণ হয়ে যাবে। আমরা কাটাকাটি করবো, 9 দিয়ে যদি 18কে ভাগ করি 2 হবে, 2 দিয়ে 12কে ভাগ করলে হবে হলো 6। এখানে 10কে যদি 2 দিয়ে ভাগ করি 5 হবে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15, 5 এবং 5 গুণ করলে 25 দিনে। অ্যান্সার হবে খ নম্বর 25 দিনে। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে? জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রয়েবল 1837 সালে কিন্ডারগার্টেন পদ্ধতি প্রবর্তন করেন। তাহলে কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক হচ্ছে ফ্রয়েবল, গ নম্বর ফ্রয়েবল। 28 নম্বর প্রশ্ন, উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, হিয়ার স্ট্রেংথ ইজ। তো স্ট্রেংথ বা শক্তি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য নয়। তো আমরা জানি নাউন প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট, যেগুলো হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা নির্ণয় করতে পারি, চিনতে পারি। আর যে নাউনগুলোকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে চেনা যায় না, যেগুলো অনুভব করতে হয়, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্ট্রেংথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে স্ট্রেংথ ডি নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন। হি ডেসপেয়ার্ড ড্যাশ সাকসেস। তো ডেসপেয়ার্ড অফ হয়, তার মানে হচ্ছে তিনি সাফল্যের আশা ছেড়ে দিয়েছিলেন। ডেসপেয়ার্ড অফ হচ্ছে আশা ছেড়ে দেওয়া বা হতাশ হওয়া, আশাহত হওয়া। তাহলে ডেসপেয়ার্ড এখানে অফ বসবে, বি নাম্বার অফ। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল, হিয়ার নেইল ইজ। এখানে নেইল অর্থ হচ্ছে পেরেক। তো পেরেক সাধারণত কমন নাউন হয়, তাছাড়াও যেহেতু প্রথমে আর্টিকেল আছে, তাহলে এই নেইল শব্দটি হবে কমন নাউন। তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার কমন নাউন। অন দ্য ইভ অফ মিনস, অন দ্য ইভ অফ এটার অর্থ হচ্ছে ঠিক পূর্বে, একটু পূর্বে। তাহলে এখানে জাস্ট আফটার হচ্ছে একটু পরে, এটা হবে না, জাস্ট বিফোর একটু পূর্বে বা ঠিক পূর্বে, তাহলে এটাই হবে অ্যান্সার বি নাম্বার। অন্যদিকে বিউটিফুল ইভিনিং হচ্ছে সুন্দর সন্ধ্যা, ডার্ক ইভিনিং হচ্ছে অন্ধকার সন্ধ্যা। তাহলে এখানে অন দ্য ইভ অফ এর অর্থ হচ্ছে জাস্ট বিফোর, বি নাম্বার। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। ফরফিট, ফরফিট শব্দের সঠিক বানানটা হচ্ছে ফরফিট, FORFEIT। 3 নাম্বার সঠিক অ্যান্সার, যার অর্থ হচ্ছে বাজেয়াপ্ত করা, ফরফিট। m-1 ডিভাইডেড m সমান 2, দেন m টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 এর মান কত? তো এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি এইভাবে। তো এটাকে আমরা যদি এভাবে চিন্তা করি যে m স্কয়ার আর এটা হবে হলো m স্কয়ার তার উপরে হোল স্কয়ার, তাহলে হবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বসবে। স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b, a হচ্ছে এখানে m স্কয়ার, a প্লাস b হচ্ছে এখানে 1 ডিভাইডেড m স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a হচ্ছে m স্কয়ার এবং b হচ্ছে 1 ডিভাইডেড m স্কয়ার, নিচের m স্কয়ার এবং উপরের m স্কয়ার কেটে যাবে। তো এটাকে আবারও সূত্রে প্রয়োগ করতে হবে, তাহলে আমরা আবারও সূত্র প্রয়োগ করব, যেহেতু মান মাইনাসে আছে এখানে আমরা মাইনাসেরটা লিখবো। এবার a মাইনাস b হোল স্কয়ার, এখানে হবে প্লাস 2ab, a হচ্ছে m, b হচ্ছে 1 ডিভাইডেড m। এখানে এই যে এই পাওয়ারটা থাকবে হোল স্কয়ার, এখানে মাইনাস 2 থাকবে, m কেটে যাবে। তাহলে আমরা এখানে মান বসিয়ে দেব, m মাইনাস 1 ডিভাইডেড m এর মান হচ্ছে 2, 2 স্কয়ার প্লাস 2 ব্র্যাকেট থাকবে, হোল স্কয়ার থাকবে মাইনাস 2। তো এখানে হবে 4 প্লাস 2 মানে 6, 6 এর উপর স্কয়ার মাইনাস 2, 32 মাইনাস 2 মানে 34, অ্যান্সার হবে 34, 3 নাম্বার 34। হি স্লিপস আ সাউন্ড স্লিপ, হেয়ার স্লিপ ইজ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব।
এখানে স্লিপ শব্দটি কোন পার্টস অফ স্পিচ এটা নির্ণয় করতে হবে। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট এবং প্রোনাউন, এবং স্লিপ হচ্ছে ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, এবং সাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং স্লিপ হচ্ছে নাউন। তো এখানে স্লিপ শব্দটি হবে নাউন, এ নাম্বার নাউন। সিনোনিম অফ কাম ইজ, এই কাম শব্দের অর্থ হচ্ছে শান্ত। অপশন এতে আছে হচ্ছে কোয়াইট, কোয়াইট মানুষ শান্ত, তাহলে কাম শব্দের সিনোনিম হবে কোয়াইট, এ নাম্বার কোয়াইট। অপশন বিতে আছে অ্যাজিটেটেড, এটা হলো উত্তেজিত করা, অ্যাংরি মানে রাগান্বিত, ইনফ্লেমড এটা হচ্ছে ক্ষিপ্ত, তাহলে কাম শব্দের সিনোনিম হবে কোয়াইট। ৩৬ নম্বর প্রশ্ন, রুট অ্যান্ড ব্রাঞ্চ মিন্স, রুট অ্যান্ড ব্রাঞ্চ এই শব্দটির অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে, পুরোপুরি বা আমূল। তো এটার অর্থ হচ্ছে ফ্রম টপ টু বটম, নিচ থেকে উপর পর্যন্ত। কমপ্লিটলি হচ্ছে পুরাপুরি, এটার অর্থ হবে বি নাম্বার, কমপ্লিটলি পুরাপুরি। ব্রাঞ্চ লাইক রুট এটা হবে না, তাহলে অ্যান্সার হবে বি নাম্বার, রুট অ্যান্ড ব্রাঞ্চ মিন্স হচ্ছে কমপ্লিটলি পুরোপুরি। সিনোনিম অফ ডরমেন্ট ইজ, ডরমেন্ট অর্থ হলো সুপ্ত, নিষ্ক্রিয়। এখানে অপশন এতে আছে ফিউটাইল, ফিউটাইল শব্দের অর্থ হলো নিষ্ফল বা বৃথা, এটা হবে না। লেটেন্ট হচ্ছে হলো সুপ্ত, এটা সিনোনিম হতে পারে ডরমেন্ট শব্দের, তাহলে লেটেন্ট হচ্ছে হলো সিনোনিম অফ ডরমেন্ট। অন্যদিকে সিতে আছে ডোসাইল, ডোসাইল অর্থ অনুগত, এটা হবে না। অ্যাক্টিভ অর্থ সক্রিয়, এটা ডরমেন্টের অ্যান্টানিম হতে পারতো কিন্তু সিনোনিম হবে না, তাহলে এখানে ডরমেন্ট শব্দটি সুপ্ত, যার সিনোনিম হচ্ছে ল্যাটেন্ট, সুপ্ত বা নিষ্ক্রিয়। ইউ আর নট অ্যামিনেবল ড্যাশ রিজন, আমরা জানি অ্যামিনেবল টু ব্যবহৃত হয়, অর্থাৎ হচ্ছে আপনি যুক্তি মানেন না অর্থে, অ্যামিনেবল টু, এখানে অ্যান্সার হবে ডি নাম্বার, অ্যামিনেবল টু। ৩৯ নম্বর প্রশ্ন, হুইচ ইজ কমন নাউন, কোনটি কমন নাউন? এখানে স্টার্ভ হচ্ছে ভার্ব, ক্ষুধার্ত, এটা নাউন নয়। বিতে আছে পাইরেট, পাইরেট হলো দস্যু, এটা কমন নাউন হতে পারে। অন্যদিকে হিউম্যান, এটাও কমন নাউন, মানব। রগুয়েরি, এটা হচ্ছে ঠকবাজি, এটা কমন নাউন নয়, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এখানে কমন নাউন হবে দুইটি, পাইরেট এবং হিউম্যান, দুটোই অ্যান্সার। মাদার লাভস, মা হাসে, হেয়ার লাভস ইস ইনট্রানজিটিভ ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, কজিটিভ ভার্ব। তো এখানে মাদার লাভস, আমরা জানি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আমরা অ্যান্সার পাই সেটা হয় হচ্ছে অবজেক্ট, আর যে বাক্যে অবজেক্ট থাকে সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যে বাক্যে অবজেক্ট থাকে না তাকে বলা হয়, সেই ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এখানে মা হাসে, কি হাসে, তো এখানে কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে আমরা কোনো অ্যান্সার পাচ্ছি না, তার মানে এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, আর যেহেতু এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই তাহলে এই ভার্বটা হবে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। অপশন এতে আছে ইনট্রানজিটিভ ভার্ব। অ্যান্টানিম অফ ভার্টিক্যাল ইজ, ভার্টিক্যাল হচ্ছে উলম্ব বা খাড়া, এটার অ্যান্টানিম বের করতে হবে। হরিজন্টাল হচ্ছে আনুভূমিক বা সমান্তরাল, তাহলে ভার্টিক্যাল শব্দের অ্যান্টানিম হবে হরিজন্টাল, এ নাম্বার হরিজন্টাল। অন্যদিকে বিতে আছে প্রন, প্রন শব্দের অর্থ হচ্ছে প্রবণ বা আসক্ত। ইনক্লায়েন্ট, সিতে আছে ইনক্লায়েন্ট, ইনক্লায়েন্ট অর্থ ঝোঁক, ইরেক্ট অর্থ লম্বা বা খাড়া, ইরেক্ট শব্দটা ভার্টিক্যালের সিনোনিম হতে পারত, তাহলে ভার্টিক্যাল শব্দের অ্যান্টোনিম হবে হলো হরিজন্টাল। দ্য মব ড্যাশ ডিসপার্টস, এটা অর্থ হলো উচ্ছৃঙ্খল জনতা ছত্রভঙ্গ হয়ে গেছে। তো এই মব শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন, আমরা জানি কালেকটিভ নাউনগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু ব্যতিক্রম নিয়মে যেটা জানি সেটা হচ্ছে কালেকটিভ নাউনগুলো দ্বারা যদি ছত্রভঙ্গ হওয়া, ভিন্ন ভিন্ন হওয়া, দ্বিমত পোষণ করা এই ধরনের অর্থ প্রকাশ করে তখন তারপরে প্লুরাল ভার্ব হয়। এখানে আমরা প্লুরাল ভার্ব দেখতে পাচ্ছি, হ্যাভ এবং আর আছে, তো এখানে এই বাক্যে সঠিক অ্যান্সার হবে আর, দ্য মব আর ডিসপার্সড, এখানে বি নাম্বার হবে অ্যান্সার। ভার্ব ফর্ম অফ ড্যানিয়েল ইজ, ড্যানিয়েল শব্দের অর্থ হচ্ছে অস্বীকার বা প্রত্যাখ্যান, এটা হলো নাউন ফর্মে আছে, এটা ভার্ব ফর্ম কি? রিফিউজ হচ্ছে প্রত্যাখ্যান করা, এটা ভার্ব কিন্তু ড্যানিয়েলের ভার্ব নয়। অন্যদিকে ড্যানিয়েল তো হবেই না। ডিনাই হচ্ছে হলো অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা, ড্যানিয়েল নাউনটির ভার্ব ফর্ম হবে ডিনাই, 3 নাম্বার ডিনাই। ডিনায়েবল হচ্ছে অ্যাডজেক্টিভ। আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাংচুয়ালি, আই অ্যাটেন্ড টু অফিস পাংচুয়ালি, এখানে অ্যান্সার হবে সি নাম্বার, আমি অফিসে সময় মতো হাজির হই। হি সেড টু মি উইল ইউ গো হোম, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ,
এখানে ন্যারেশন পরিবর্তন করতে হবে। তো এখানে বলা হচ্ছে যেহেতু এখানে দেখতে পাচ্ছি এটা হলো ইন্টারোগেটিভ সাইন আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী তাহলে হি সেইডটার বদলে আমরা আস্কড লিখবো। দেখবো এখানে আস্কড কোথায় আছে, এখানে আস্কড দুই জায়গায় আছে, এই জায়গায় এই জায়গায়। এবং আস্কডের পরে অবজেক্ট মি লিখবো, হি আস্কড মি, দুই জায়গায় একই আছে। তারপরে আমরা যেহেতু এখানে ইয়েস নো কোশ্চেন, এই জন্য আমরা লিখবো হচ্ছে ইফ, দুটোতেই ইফ আছে। তারপরে এখানে ইউটা হলো সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। তাহলে এখানে অবজেক্ট আছে মি এখানে এসে সাবজেক্ট ফর্মে বসবে, অর্থাৎ মির সাবজেক্টিভ ফর্ম হবে আই। এখানে আই আছে, এখানেও আই আছে। তারপরে উইলটা হয়ে যাবে উইল আছে, এখানে উড আছে, এখানে আছে উইল। তার মানে আমরা দেখতে পাচ্ছি অপশন সিটা কারেক্ট হবে, কারণ এখানে উইলটা উড হয়েছে কিন্তু এখানে উইল উড হয়নি। এবং তারপরে যা আছে সবগুলো হুবহু বসবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বার, হি আস্কড মি ইফ আই উড গো হোম। ডু ইউ নো দেম চেঞ্জ ইনটু ভয়েস চেঞ্জ করতে হবে, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ করতে হবে। তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা এখানে দেম আছে, তাহলে এটা সাবজেক্টিভ ফর্মে দে হয়ে যাবে। আর দের সাথে ইজ হয় না, তার মানে এটা হবে না। দের সাথে আর হয়, আর তিনোটাতে আছে, ABC তিনো অপশনেই আর আছে। তারপরে আর দে, এটাও ঠিক আছে তিনোটাতেই। তারপরে নো ভার্বটির ফার্স্ট পার্টিসিপল হবে নোন, তো দেখতে পাচ্ছি আমরা BCD তিনোটাতেই নোন আছে। তারপরে এখানে প্রিপজিশন হিসেবে উইথ, বাই, টু। আমরা সাধারণত জানি ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে প্রিপজিশন হিসেবে বাই বসে, তবে কিছু ব্যতিক্রম আছে যেগুলোর পরে টু বসতে পারে, উইথ বসতে পারে, অ্যাট বসতে পারে। আমরা জানি নো, ম্যারি, এগুলোর পরে সবসময় টু ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টু আছে হচ্ছে ডি নাম্বারে, তাহলে আর দে নোন টু ইউ, এটাই সঠিক অ্যান্সার, ডি নাম্বার। পাস্ট পার্টিসিপল অফ বেয়ার বেয়ার হচ্ছে জন্ম দেওয়া, এখানে বেয়ারের পাস্ট পার্টিসিপল হবে বর্ন, সি নাম্বার বর্ন। ইফ উই হ্যাড আ বোট উই ড্যাশ দ্য রিভার, এখানে যেহেতু হ্যাড আছে এবং হ্যাডের পরে কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট। তো এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স এবং এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী এখানে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লোজে হচ্ছে উড বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উড আছে হচ্ছে তিনটাতেই। উডের পরে উড বি হবে না, উড ক্রস হতে পারে, উড মেক হবে না। তাহলে এখানে অ্যান্সার হবে উই উড ক্রস দ্য রিভার, সি নাম্বার। হুইচ ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন, কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, হু হচ্ছে ইন্টারোগেটিভ অথবা রিলেটিভ প্রোনাউন, মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে অ্যান্সার হবে সি নাম্বার, মাইসেলফ। অন্যদিকে হি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে মাইসেলফ। সিনোনিম অফ জিগান্টিক, জিগান্টিক অর্থ হচ্ছে বিশাল বা প্রকট। এখানে স্মল হলো ছোট, এটা হবে না। লিটল হচ্ছে ছোট, এটাও হবে না। মিনিট হচ্ছে সময় বা ক্ষণকাল, এটাও হবে না। লার্জ হচ্ছে বড় বা বৃহত্তম। তাহলে জিগান্টিক শব্দের সিনোনিম হলো লার্জ, ডি নাম্বার, লার্জ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।